স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদের সাথে আছি আমি আরিফা হোসেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। শুরুতেই মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন নির্বাচনে ভোট গ্রহণ কাল। এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আগাম ভোট পড়েছে। নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় 60% বেছে নিয়েছে তাদের পছন্দের প্রার্থীকে। সর্বশেষ জনমত জরিপে এগিয়ে রয়েছে বাইডেন। শুধু তাই নয়, ফ্লোরিডা সহ 4 সুইং স্টেটে এগিয়ে ডেমোক্রেট দল। এদিকে জয় ছিনিয়ে আনার লক্ষ্যে শেষ প্রচারণায় সুইং স্টেটের দিকে নজর দিচ্ছে ট্রাম্প ও বাইডেন। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তবে এরই মাঝে প্রিয় প্রার্থীকে নির্ধারণ করে ফেলেছে প্রায় 10 কোটি ভোটার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে গেল 100 বছরের মধ্যে এবারই সর্বোচ্চ সংখ্যক আগাম ভোটের ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। নেচে গিয়ে শেষ প্রচারণায় ব্যস্ত ট্রাম্প। রোববার মিশিগান, ফ্লোরিডা সহ মোট 5টি সুইং স্টেটের সমাবেশে অংশ নেন তিনি। শেষ দিনের প্রচারে আরও 5টি রাজ্যে অংশ নেওয়ার কথা রয়েছে, যেগুলোর ফলের উপর নির্ভর করছে হোয়াইট হাউসের দখল। ক্ষমতাসীন এই রিপাবলিকান প্রেসিডেন্টের লক্ষ্য প্রচারে সাড়া ফেলে নির্বাচনের দিন নিজের পক্ষে বিপুল জনরায় নিয়ে আসা। আজ বাইডেন ঘুমন্ত, আমেরিকানরা ঘুমন্ত প্রেসিডেন্ট চান না। আমি আপনাদের ভোট দিতে বলছি। রিপাবলিকানদের একটি ভোট দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বপ্ন বাঁচানোর ভোট। রিপাবলিকানকে ভোট দিয়ে মঙ্গলবার আপনি দুর্নীতিগ্রস্ত ডেমোক্র্যাটদের রুখে দিতে পারেন। এদিকে জয় পেতে মরিয়া বাইডেন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে গুরুত্বপূর্ণ 4 অঙ্গরাজ্যে বেশ এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক এই প্রার্থী। রয়টার্সের সর্বশেষ জনমত জরিপেও এগিয়ে রয়েছেন বাইডেন। রোববার পেনসিলভেনিয়ার সমাবেশে অংশ নেন তিনি। এ সময় ট্রাম্পের কড়া সমালোচনা করেন। এবারের নির্বাচন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের অবশ্যই ভোট দিতে হবে। এবার ট্রাম্পের ব্যাগ গুছিয়ে বাড়ি যাওয়ার সময় হয়েছে। মার্কিন নির্বাচনে শুধু ভোট বেশি পাওয়াই যথেষ্ট নয়। হোয়াইট হাউসের চাবি পেতে হলে জিততে হবে ইলেকট্রাল কলেজে। সুইং স্টেটের অঙ্গরাজ্যগুলোতে প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখেছে ট্রাম্প, আর এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। মাসুদ রানা, নিউজ 24। নিউ ইয়র্ক থেকে মার্কিন নির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। নির্বাচনের আর বাকি আছে 48 ঘন্টা। দুই প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন, তারা দুজনই সারা দেশ চষে বেড়াচ্ছেন। প্রেসিডেন্ট আজ একদিনে 5টি স্টেট সফর করেছেন। আগামীকাল আরও 5টি স্টেট সফর করে সেখানে নির্বাচনী সমাবেশ করে তার প্রচারণা শেষ করবেন। তারপরে আসলে নির্বাচনের দিন। এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় 92 মিলিয়ন মানুষ, যা 2016 সালের নির্বাচনের প্রায় 2/3 মানুষ ভোট দিয়েছেন এবং আমেরিকার মোট জনসংখ্যার তুলনায় 1/3 মানুষ আগাম ভোট দিয়ে ফেলেছেন। এবং আগামী যে 48 ঘন্টা রয়েছে তার মধ্যে বিপুল সংখ্যক মানুষ ভোট দেবেন। তবে যারা এর মধ্যে আগাম ভোট দিয়েছেন তার মধ্যে 66% জো বাইডেনের সমর্থক এবং 28% ডোনাল্ড ট্রাম্পের সমর্থক। তবে ধারণা করা হচ্ছে যে ইলেকশনের দিন 3 নভেম্বর আসলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে জনতার ঢল নামবে। ধারণা করা হচ্ছে 68% রিপাবলিকান ভোটার তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দেবেন। সেই দিক থেকে জো বাইডেনের ভোট থাকবে নির্বাচনের দিন 27%। তবে এখন পর্যন্ত জনমত জরিপ এবং ইলেকট্রাল যে ভোট, সেই দুটি জরিপেই আসলে কিন্তু জো বাইডেন এগিয়ে রয়েছেন। জো বাইডেন যদি ফ্লোরিডা জয় করতে নাও পারেন, তারপরও তিনি যদি অন্য যে 3টি স্টেট রয়েছে সেই 3টি স্টেট যদি জয় করতে পারেন, সেই ক্ষেত্রে তার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইলেকট্রাল ভোটগুলোতেও তিনি যেই জরিপগুলো হচ্ছে তাতে করে তিনি এখনো পর্যন্ত এগিয়ে আছেন। তবে এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যেই 6টি স্টেট, তার মধ্যে 1 নম্বর আসলে ফ্লোরিডা। এই ফ্লোরিডা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জয় করতে হবে। এখানে 29টি ইলেকট্রাল ভোট রয়েছে। এছাড়া রয়েছে মিশিগান, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা এবং জর্জিয়া। এই বাকি 5টি স্টেটের মধ্যে জো বাইডেন যদি 3টে স্টেট জয় করতে পারেন, তাহলে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যাবেন ইলেকট্রাল ভোটের হিসেব করলে। এখনো চলছে বিশ্লেষণ হচ্ছে শেষ মুহূর্তে মানুষ কাকে পছন্দ করে, কার দিকে টানে। আগামী এই 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। দুই প্রার্থী সব শেষ চেষ্টা করছেন যে যারা এখনো সুইং ভোটার রয়েছেন, যারা এখনো ভোট দেননি, তাদেরকে নিজেদের পক্ষে আনার। এই নির্বাচনকে ঘিরে শুধুমাত্র যে আমেরিকাতেই মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, তারা যেমন করে ভোট দিচ্ছেন, এটি একটা অবিশ্বাস্য রেকর্ডের পর প্রতিদিনই একটা নতুন করে রেকর্ড হচ্ছে আগাম ভোটের ক্ষেত্রে। সারা বিশ্বের মানুষ আসলে এবার এই নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে।
এবারে দেশের খবর। দর্শক, করোনাকালে মালয়েশিয়া থেকে দেশে এসে আটকে পড়া প্রবাসীরা কর্মস্থলে ফিরে যাওয়ার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়াদের দাবিগুলো কি, তারা কি বলছে? আরিফা, করোনাকালীন সময়ে মালয়েশিয়া থেকে যেসব প্রবাসীরা বাংলাদেশে এসেছিলেন তারা অনেকেই কিন্তু আটকে পড়ে গেছেন। তাদের একটি কথা যে এই করোনাকালীন সময়ে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে কিন্তু লকডাউন ঘোষণা করা হয়েছিল এবং সেই লকডাউনের মধ্যে মালয়েশিয়াও কিন্তু একটি দেশ যেখানে কিন্তু যারা 18 তারিখ থেকে ওদেরকে বলছে যে যাদের যেই লকডাউন ঘোষণা করা হয়েছিল মালয়েশিয়ায়, এর পরবর্তীতে এই ছুটির পরে তারা কিভাবে মালয়েশিয়ায় তাদের কর্মস্থলে যাবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় পড়েন। সেই দুশ্চিন্তা কিন্তু এখন একটি অনেকটা তারা বলছেন দুর্ভোগে পরিণত হয়েছেন, যে তারা এখন যেতে পারছেন না। তাদের অনেক দাবি রয়েছেন, সেই দাবিগুলোর মধ্যে রয়েছে যে তারা তাদের কর্মস্থলে, মূল কথাই হচ্ছে যে তারা তাদের কর্মস্থলে ফিরে যেতে চান। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা একটি কথাই বারবার বলছেন যে অন্যান্য দেশগুলোতে যারা শ্রমিকরা বাংলাদেশে এসেছেন এই করোনাকালীন সময়ে তারা কিন্তু তাদের কর্মস্থলে যেতে পারছেন, কিন্তু এই মালয়েশিয়া থেকে যারা এসছেন তারা কিন্তু এখন পর্যন্ত তাদের কর্মস্থলে যেতে পারেননি। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এই তোপখানা রোডের পাশেই যেই পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে সেখানে তারা সকাল থেকে অবস্থান নিচ্ছেন এবং বলছেন যে যতক্ষণ না পর্যন্ত একটি সমাধান বা তাদের কাছ থেকে একটি আশ্বাস না আসছে যে কিভাবে তারা তাদের এই কর্মস্থলে ফিরে যেতে পারবেন মালয়েশিয়ায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিচ্ছেন। তো এই অবস্থান নেওয়া প্রবাসীদের মধ্যে থেকে আমি একটু জানতে চাইবো যে আপনারা তো করোনাকালীন সময়ে এসে বলছেন যে আটকা পড়েছেন, তো এই বিষয়গুলো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো আশ্বাস বা তাদের কাছ থেকে কোনো কথা পেয়েছেন কিনা যে আপনারা পুনরায় কিভাবে কাজে যেতে পারবেন বা কি? না, এখন পর্যন্ত আমাদেরকে এরকম কোনো আশ্বস্ত করে নাই যে আমরা যেতে পারবো কি আসার বিষয়, ঠিক আছে। এবং বিভিন্ন সময় বলতেছে যে প্রবাসী কল্যাণ থেকে তোমরা বিভিন্ন সহায়তা পাবে, অর্থ সহায়তা, এগুলো আমাদের বন্ধু বান্ধব গেছিল ওই সমস্ত ব্যাংকে, এগুলো সম্পূর্ণ ভুয়া ভাওতাবাজি, তারা অনেক হয়রানির শিকার হয়েছে। এখন আমাদের বিভিন্ন ভাইদেরকে ভিসা স্প্রে ডেট হয়ে গেছে, কারো 1 মাস 2 মাস আছে। আমাদের একটাই কথা, একটাই দাবি, আমরা ওই দেশে ফেরত যেতে চাই, আমরা ওই দেশে যেতে চাই। আরিফা, শুনছিলেন যে তারা একটি তাদের দাবি যে তারা তাদের কর্মস্থলে ফিরে যেতে চান এবং তারা করোনাকালীন সময়ে যে সাহায্য সহযোগিতার কথা সেটা তারা অনেকটা আক্ষেপ এবং অভিযোগের দিকেই তীর ছুড়ছেন যে তারা করোনাকালীন সময়ে কোনো সাহায্য সহযোগিতা পাননি এবং তাদের মূল দাবি যে তারা তাদের যে কর্মস্থল ছুটিতে এসেছিলেন মালয়েশিয়া থেকে সেই দেশেই তারা তাদের কর্মস্থলে ফিরে যেতে চান। তো এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে এই প্রবাসীদের যে বিক্ষোভ, সেখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আরিফা। আলী তালুকদার, আপনাকে অনেক ধন্যবাদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে আলী তালুকদার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন, সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 3 দফা দাবিতে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতির আজ তৃতীয় দিন। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার সহ 3 দফা দাবিতে শনিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা। হাসপাতালে মোট ইন্টার্ন চিকিৎসকের সংখ্যা 190 জন, চিকিৎসকের সংখ্যা 95 জন, এর মধ্যে চিকিৎসা দেন 90 জন, বাকি 5 জন প্রশাসনিক দায়িত্ব পালন করেন। ইন্টার্ন চিকিৎসকরা মূলত রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন। তাদের কর্মবিরতির কারণে এই চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, এই কর্মবিরতির কারণে নিশ্চয়ই চিকিৎসা সেবায় প্রভাব পড়েছে, তো আপনি কেমন চিত্র দেখছেন? ধন্যবাদ।
আরিফ, আপনার প্রশ্নের সরাসরি জবাব আমি যারা ভুক্তভোগী তাদের কাছ থেকেই নেব। আমার পাশে যারা রয়েছেন রোগীর স্বজন তাদের কাছ থেকে নেব। তার স্ত্রী ভর্তি রয়েছে সার্জারি ওয়ার্ডে। তার রোগীর অপারেশন হওয়ার কথা ছিল গতকাল রাতে, তারিখ দিয়েছিল, আজকে অপারেশন হওয়ার কথা ছিল। আমি তার কাছ থেকে শুনবো। আপনি একটু আগে বলছিলেন কি অভিযোগটা বলুন। সালামালাইকুম, আমার বাড়ি পটুয়াখালী বাউফল থানা। আমার রোগী অপারেশনের কথা হলো গেল কালকে রাত্র 10টার সময় আমাদের প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, এই ওষুধগুলো রাখেন, ব্লাড জমা রাখেন। আজকে সকাল 8টার সময় অপারেশন হবে, ওই থেকে খাওয়া বন্ধ ছিল, কিন্তু এখন পর্যন্ত ওই রোগীরে খাওয়াই নেই। আমি সবসময় আসি যে স্যার কখন, এখন বলছে যে না এখন কোনো লোক নাই। আমি বললাম যে স্যার এখানে গন্ডগোল তো আপনার গলা গয় নাই, তো আপনারা তো আছেন, আপনারা করতে পারেন। আমার সহযোগীরা কেউ আসেন, আমি একটা তো করতে পারি না। এই ধন্যবাদ। আমরা আরো রোগীদের কাছ থেকে শুনবো। ভাই, আপনারা তো এখানে আছেন হাসপাতালে, আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা ডাক্তার না থাকাতে? সমস্যা কি, জীবনের সংকল্পিত সবসময় থাকতে আছে। যেমন আমার বোন ব্লাডিং এর রোগী, সবসময় তারা ওষুধ চেঞ্জ করে দিতে, তখন তাকে ইঞ্জেকশন দিতে হয়। আমি 3 দিন যখনই আসি তারা বলে, সিস্টাররা বলে যে ডাক্তার রুমে যান, ডাক্তার রুমে কোনো ডাক্তার নাই। অনেক ডাক্তার অন্য ইউনিটিক্যাল বলে, ইউনিট আমি ইউনিট পারবো না। আমার রোগী ব্লাডিং এর রোগী বরগুনা থেকে এই জায়গায় রেফার করা হয়েছে। আজকে 2 দিন হয়েছে, কোনো রকমের কোনো ডাক্তার চিকিৎসা পায় না, ব্লাডিং হইতেছে, কিন্তু রোগী বর্তমানে অজ্ঞান। ব্লাডের ডোনার উপস্থিত রাখছে, কিন্তু ব্লাডও নিতেছে না, ব্লাড দিতেও পারতেছি না, রোগী এক অবস্থায় আছে। আর নার্সের রুমে যাওয়ার পর নার্স পাওয়া যায় না, ডাক্তার রুম গেলে ডাক্তার কোনো নাই। ধন্যবাদ। আসলে এ ধরনের অভিযোগ একটি দুটি নয়, এরকম অনেক অভিযোগ রয়েছে। আমি সবশেষ একজন রোগীকে দেখাচ্ছি। এই রোগীর বিলম্বে অপারেশন হওয়ার কারণে এই রোগীর একটি নবজাতক মারা গিয়েছে বলে এখানকার তার স্বজনরা বলছেন। এই ছিল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। ফিরছি আরিফ আপনার কাছে। রাহাত, আপনাকে ধন্যবাদ। রাহাত বরিশাল মেডিকেল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। কর্মবিরতির কারণে রোগীদের যে দুর্ভোগ সেই খবরই জানাচ্ছিলেন। ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পের 3 বছর পার হলেও এখন পর্যন্ত শুরু হয়নি কাজ। চীনা ব্যাংকের সঙ্গে ঋণের সুরাহা না হওয়ায় কাজ আটকে আছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। তারপরেও আশা করছেন সব জটিলতা শেষে আগামী ফেব্রুয়ারি নাগাদ শুরু হবে এই এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। সেক্ষেত্রে পেছাবে প্রকল্পের সময়সীমা, ব্যয়ও বাড়বে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর যানজট নিরসনে 2017 সালে এয়ারপোর্ট থেকে আশুলিয়া পর্যন্ত 24 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে প্রকল্প হাতে নেয় সরকার। লক্ষ্য ছিল 2022 সালে শেষ হবে নির্মাণ কাজ, কিন্তু মেয়াদের অর্ধেকেরও বেশি সময় পার হলেও নির্মাণ কাজই শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। রাজধানীর বিমানবন্দর সংলগ্ন এই কাওলা এলাকায় চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ, যে প্রকল্পের সঙ্গে সমন্বয় করে 2017 সালে হাতে নেওয়া হয়েছিল আরেক মেগা প্রকল্প ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্প, যে প্রকল্পেরও যাত্রা শুরু হচ্ছে এই কাওলা এলাকা থেকে। যাওয়ার কথা রেল লাইনের উপর দিয়ে একেবারে আবদুল্লাপুর পর্যন্ত, সেখান থেকে এক্সপ্রেসওয়ে যাবে বাদিকে আশুলিয়া হয়ে একেবারে সাভার ইপিজেড পর্যন্ত। আর এজন্য এখনও এমন গ্রাফিক্স অ্যানিমেশনে সীমাবদ্ধ এই এক্সপ্রেসওয়ে। মোট 16,901 কোটি টাকার এই মেগা প্রকল্পে 10,950 কোটি টাকা ঋণ দেওয়ার কথা চীনের এক্সিম ব্যাংকের। মূল জটিলতা সেখানেই। আমাদের তরফ থেকে তো আমাদের কোনো অবহেলা নাই, ঠিকাদারের সাথেও এগ্রিমেন্ট করেছি, তার সাথে সাথে লোন অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। সেই লোন অ্যাপ্লিকেশনের যে প্রসেস করতে হয় সেই প্রসেসটা চায়নার ওখানে এটা দেরি, এবং এটা অ্যাপ্রুভালের জন্য স্টেট কাউন্সিল অফ চায়নাতে এটা এখন প্লেস করা হয়েছে, এবং আমরা আশা করতেছি যে আগামী মার্চের 15 তারিখের মধ্যে স্টেট কাউন্সিল থেকে এটা অ্যাপ্রুভাল আসবে। যারা এখানে G2G বা PPP আওতায় আসেন, তারা যখন ছাড়পত্র না দেন, ফাইন্যান্সটা যখন ঠিকমতো না দেন, অর্থায়নের যদি এখানে কোনো ঝামেলা থাকে, সরকারকে কিন্তু সরকার টু সরকার অথবা আমাদের ফরেন মিনিস্টার অথবা ERD তাদেরকে কিন্তু এই ডিপ্লোমেসিগুলি কিন্তু করে নিতে হবে। তবে আশাব্যঞ্জক হারে এগিয়েছে জমি অধিগ্রহণ। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় 165 একর জমি দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে রাজুক, ঢাকা উত্তর সিটি সহ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত 13 সংস্থা। মূলত দেখা যাবে যে আমাদের ল্যান্ড অ্যাকুইজিশনের কাজের সঙ্গে সঙ্গেই আমাদের মূল কনস্ট্রাকশন কাজটা শুরু হবে, এবং আমরা কাজ আশা করতেছি আগামী ফেব্রুয়ারির মধ্যে আমরা কাজ শুরু করতে পারব। শুরু হলে 5 বছরের জায়গায় ম্যাক্সিমাম 4 বছরের মধ্যে আমরা চেষ্টা করব এটা শেষ করার। সাভার ইপিজেড থেকে আশুলিয়া, বাইপাইল, আবদুল্লাপুর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে বাস্তবায়ন হলে এসব এলাকার যানজট পুরোপুরি নিরসন হবে বলে ধারণা দিচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সেক্ষেত্রে 2022 সালের জায়গায় প্রকল্প শেষ হতে পারে 2024-25 সাল নাগাদ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। রাস্তা দখল করে স্বাভাবিক চলাচলে অসুবিধা তৈরি করা হচ্ছে মিরপুর সেকশন 6-এর
আবাসিক এলাকার বাসিন্দাদের। মিরপুর মোটর পার্টস ব্যবসায়ীরা রাস্তা দখল করে এই বাধা তৈরি করছে। এসব অপকর্মের সাথে স্থানীয় বাড়ি মালিক সমিতি এবং প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাকর্মীর জড়িত থাকার অভিযোগও পাওয়া গেছে। ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে সেবা সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টার অভাব আছে বলে স্বীকার করে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। বাণিজ্যিক আগ্রাসনে রাজধানীর আবাসিক এলাকাগুলো বৈশিষ্ট্য হারাচ্ছে। এমনকি বাণিজ্যিকীকরণ আগ্রাসনে রক্ষা পাচ্ছে না আবাসিক এলাকার ফুটপাত ও রাস্তাঘাটও। সবশেষে চলাচলের অধিকারটুকুও হারাচ্ছেন আবাসিক এলাকার বাসিন্দারা। রাজধানীর অনেক আবাসিক এলাকার মতোই এমন চিত্র দেখা মিলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড 14 মিরপুর সেকশন 6 আবাসিক এলাকায়। সামনে হসপিটালে যাবো, তাও যেতে হুন্ডা এই লাইনে করে একটু জায়গা রাখে মাঝখানে। দুই পাশে যদি হুন্ডা কাজ করে সেক্ষেত্রে এখান থেকে গাড়ি যাওয়া যায়। মনে করেন এখান থেকে মাথা যেতে মিনিমাম 10 মিনিট সময় লাগে। বাইরে গাড়ি আওয়াজ পিক আপ যাওয়া তো কষ্ট না, বহুত কষ্ট। প্রতিটি ভবনে নিচতলা দোকান ভাড়া নিয়ে রাস্তার মালিক বনেছেন ব্যবসায়ীরা। এমনকি চলাচলের ন্যূনতম জায়গাটুকু ছাড়েননি কেউ। কাস্টমারের গাড়ি ওনাকেও যদি বলা হয় যে ভাই রাস্তা দেখেন না, ভাই রাস্তার গাড়ি রাস্তায় ট্যাক্স দিয়ে চলি। দোকান ভাড়া দেখি মেশিনপত্র যন্ত্রপাতি বিক্রি করার জন্য, কিন্তু এখানে ওরা যদি রাস্তায় করে থাকে এটা তো অন্যায় করে ওরা। অভিযোগ আছে এমন দখলদারিত্বের পিছনে ভূমিকায় রয়েছেন স্থানীয় বাড়ি মালিক সমিতি। যারা জায়গার মালিক তারা যদি চেষ্টা করে যে না তোমরা এর ভিতরে রেখে তোমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করবা, তাহলে এটা মনে হয় যে সলিউশন করা যাইবে। এখন আমরা বলতে পারবো, যদি কোনো মানুষ না শোনে এত জোর জবরদস্তি শোনানো সম্ভব নয়। জোর জবরদস্তির জন্য একে ফোর্স করার জন্য দেশে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশ কাজ করছে বলে জানান মিরপুর জোনের উপপুলিশ কমিশনার। আমাদের পেট্রোল অফিসার আছে, যা পেট্রোল ইন্সপেক্টর যাকে বলে, এখানে এসি পেট্রোল পদ আছে। আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, আমরা সর্বোচ্চ চেষ্টা করি। দেখছি দেখব ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টদের এমন আশ্বাসই কি দখলমুক্ত হবে? সাধারণ মানুষের পায়ে হাঁটা রাস্তা ফুটপাত হয়তো সাময়িক সময়ের জন্য, তবে সচেতন মহল মনে করছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ ছাড়া এর স্থায়ী সমাধান সম্ভব নয়। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর মধ্যে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ডেঙ্গু। মৌসুম পেরিয়ে হঠাৎ বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। প্রতি বছর বর্ষা শেষে মশা বাহিত এই রোগের প্রকোপ কমতে শুরু করে, কিন্তু এবার বর্ষার পর প্রাণঘাতী রোগটি বেশি দেখা দিচ্ছে। অক্টোবরে 163 জন ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে। গত বছর জুনেই ঢাকায় ব্যাপকভাবে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়। জুলাই ও আগস্টে এই রোগীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় রেকর্ড গড়ে। পরে সেপ্টেম্বর অক্টোবর থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে, কিন্তু চলতি বছর বর্ষাকাল পার হয়ে অক্টোবরের শেষে এসে হঠাৎ করেই আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 627 জন, আর অক্টোবর মাসে 163 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত 10 দিনে দৈনিক ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। এবছর অক্টোবরে বৃষ্টিপাত অনেক বেশি হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় এডিস মশা জন্মানোর পাত্র তৈরি হয়েছে এবং আমাদের গবেষণায় আমরা মাঠ পর্যায়ে জরিপে অক্টোবর মাসে এডিস মশার যে ঘনত্ব পাচ্ছি সেটি অন্যান্য বছরের তুলনায় বেশি। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে 48 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে। এখন পর্যন্ত একজন রোগী মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। এডিস মশাকে নিয়ন্ত্রণ করতে হবে সারা বছর ব্যাপী এবং ডেঙ্গুটাও কিন্তু আমাদের দেশে সারা বছর ব্যাপী থাকবে। এজন্য সারা বছর ব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণ পরিকল্পনা করা প্রয়োজন। এডিস মশা নিধনে সোমবার থেকে 10 দিনব্যাপী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চিরুনি অভিযান চলার কথা রয়েছে। যে সকল বাড়ির স্থাপনায় এডিস মশা লার্ভা পাওয়া গিয়েছিল তার তালিকা উত্তর সিটি কর্পোরেশনের অ্যাপসে সংরক্ষিত আছে। কারো বাড়ির আশেপাশে এডিস মশা লার্ভা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিদিন 75টি ওয়ার্ডে 4 ঘন্টা করে লার্ভিসাইডিং করা হচ্ছে এবং 75টি ওয়ার্ডে প্রতিদিন 4 ঘন্টা করে অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার একটি জরিপে উঠে এসেছে ঢাকা 2 সিটি কর্পোরেশনের 25টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে সময় হলে একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে কৃষির খবর। শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন যশোরের চাষিরা। কারিগরি সহায়তার পাশাপাশি কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ, শীতকালীন সবজিতে ভরে উঠেছে ফসলের মাঠ। সবজির রাজধানী খ্যাত সদর উপজেলার চূড়ামনকাঠি, বীরনগর, হৈতবপুর, কাশিমপুর, লেবুতলা ও ইছালি ইউনিয়নের সর্বত্র চোখে পড়ে এমন ছবি। একই দৃশ্য চৌগাছা, বাঘারপাড়া ও মনিরামপুর উপজেলাতেও। মাঠে মাঠে সবজির পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে কৃষকদের। কাকডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা অবধি চলে কর্মযজ্ঞ। এখন এই শীতকালের আগাম চারা লাগাচ্ছি বাঁধাকপি, সিম আছে, বেগুন আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে। আমি চারা লাগাইছি, তার পরিচিতি করতেছি, মানে বৃষ্টি এসে সমস্যা আসছে, তাই আমরা ট্রিটমেন্ট করতেছি। এখন শীত পড়তেছে, এখন থেকে আমাদের ফসলটা খুবই ভালো হওয়ার সামনে অগ্রসর হচ্ছে। দীর্ঘ অনাবৃষ্টিতে এবছর যশোরের সবজি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শীতকালীন সবজি সময় মতো বাজারে তুলতে পারলে ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন কৃষকরা, বলছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা। স্বাস্থ্যসম্মত বা একটা সুন্দর চারা উৎপাদনের জন্য আমরা প্রথম পরামর্শ দিয়ে এসেছি। সুষম মাত্রায় সার প্রয়োগের জন্য আমরা তাদেরকে বিশেষ তাগিদ দিচ্ছি। চাষিরা মোটামুটি আমাদের পরামর্শ অনুযায়ী কাজ করতেছে এবং চাষিরা ভালো উপকৃত হচ্ছে। জেলায় এবছর প্রায় 20,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। নিখোঁজের 4 দিন পর চট্টগ্রামের সাংবাদিক গোলাম সারোয়ারকে অজ্ঞান অবস্থায় সীতাকুণ্ডের কুমিরা এলাকার রাস্তার পাশ থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। রোববার রাত 8:45টার দিকে গুরুতর আহত ও অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া যায়। পুলিশ বলছে নেপথ্যে যারাই থাকুক তদন্ত করে বের করা হবে। তাকে জীবিত ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন পরিবার ও সহকর্মীরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শেখ জায়েদ। রোববার রাত 8:45টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে সাংবাদিক গোলাম সারোয়ারকে অজ্ঞান অবস্থায় পান স্থানীয়রা। দ্রুত নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জীবিত ফিরে পেয়ে খুশি পরিবার ও সহকর্মীরা। মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, আমি আমার হাজবেন্ডকে সুস্থভাবে ফিরে পেয়েছি। অনেক নির্যাতন করা হয়েছে, তার শরীর অনেক ব্যথা। যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের বিচার চাই, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ আমরা গোলাম সারোয়ারকে ফিরে পেয়েছি সুস্থ অবস্থায়। হাসপাতালে ছুটে আসেন বিএফইউজে, সিইউজে সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। দ্রুত দোষীদের খুঁজে বের করার দাবি জানান তারা। আর পুলিশ বলছে তদন্ত চলছে, শীঘ্রই দোষীরা ধরা পড়বে। এই ঘটনার নেপথ্যে কারা আছে, কোন সংঘবদ্ধ চক্রটি আমার সাংবাদিক সহযোদ্ধা গোলাম সরোয়ারকে অপহরণ করেছে, তার নেপথ্যের যে ক্রীড়ানক সেটিকে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজ কিন্তু এই বিষয়টিতে কোনোভাবে ছাড় দেবে না। উনি অসুস্থ, উনি পুরো সব কিছু বলতে পারছেন না। উনি সুস্থ হলে আমরা এই বিষয়ে ওনাকে আরও জিজ্ঞাসাবাদ এবং ওনার তথ্য অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর এই বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত আছে। গেল 29 অক্টোবর সকালে নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাংবাদিক গোলাম সারোয়ার। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ব্লু ইকোনমিক বা সুনীল অর্থনীতির সুফল কাজে লাগাতে দেশের উপকূলবর্তী 13টি জেলার টেকসই মৎস্য প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় মৎস্য উৎপাদন বৃদ্ধি, মনিটরিং, বাজারজাতকরণ ও 60,000 দরিদ্র অতি দরিদ্র মৎস্যজীবী পরিবারকে টেকসই জীবনমান উন্নয়নে সহায়তা দেওয়া হবে। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
সাগরের জলরাশি আর তলদেশের বিশাল সম্পদকে অর্থনৈতিকভাবে কাজে লাগাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে প্রায় 1800 কোটি টাকা ব্যয়ে সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট বাস্তবায়ন করছে মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। প্রকল্পের আওতায় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ উপকূলবর্তী 13টি জেলায় 4টি ধাপে মৎস্য উৎপাদন, বাজারজাতকরণ, মনিটরিং ও দরিদ্র অতি দরিদ্র 60,000 মৎস্যজীবী পরিবারকে টেকসই জীবনমান উন্নয়নে সহায়তা দেয়া হবে। কর্মকর্তারা জানান, আদর্শ মৎস্য গ্রাম প্রতিষ্ঠায় এরই মধ্যে মৎস্যজীবী গ্রাম সংগঠন তৈরি, দক্ষতা প্রশিক্ষণ, ঋণ প্রদান ও অবকাঠামো নির্মাণে সহায়তা কার্যক্রম শুরু হয়েছে প্রকল্পের আওতায়। আমরা যে সুবিশাল জলসীমা যে অর্জন করেছি, এখানে আমাদের যে বিভিন্ন মৎস্য প্রজাতিগুলো রয়েছে এগুলো সম্পর্কে একটি গবেষণা করা। এই প্রকল্পের মাধ্যমে তারা প্রশিক্ষণ পাবে, এই প্রকল্পের মাধ্যমে সমিতি গঠন করার পর তারা সঞ্চয় করবে। সমুদ্রের উপর নির্ভরশীল জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য প্রকল্পের আওতায় ফান্ড গঠনের কথা জানালেন মৎস্য কর্মকর্তা। তাদের একটি ফান্ডিং করা হবে, তাদের একটি সমিতি গঠন করে দেওয়া হবে, সেই সমিতির অনুকূলে রিভলভিং ফান্ড হিসাবে একটি ফান্ড দিয়ে দেওয়া হবে। ওই জেলেরাই সিদ্ধান্ত নিবে যে তারা কোন কাজে এটি লাগাবে। আর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সামুদ্রিক সম্পদের সঠিক ব্যবহারের উপর গুরুত্বারোপ করলেন সাবেক মৎস্যমন্ত্রী। এই সমুদ্র সীমানায় নীল জলের ভিতর সেখানে যে কত সম্পদ রয়েছে সেগুলিকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং যথাযথভাবে সেগুলিকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু দেশ অনেক বেশি সম্পদশালী হবে। প্রকল্পের আওতায় মৎস্য উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ ও দরিদ্র অতি দরিদ্র মৎস্যজীবী পরিবারের টেকসই জীবনমান উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত দেখছেন নিউজ 24 সংবাদ। ঘূর্ণিঝড় গনির তাণ্ডবে অনেকটাই বিধ্বস্ত ফিলিপিন্স। ঝড়ের কবলে পড়ে এখন পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী টাইফুন বলা হচ্ছে এটিকে। এরই মাঝে ঝড়ের আঘাতে বন্যা ভূমিধসের মতো ঘটনা ঘটেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কাতান্দুয়ানেস লুজন দ্বীপের অধিকাংশ এলাকা। রোববার স্থানীয় সময় ভোর 4:50 ঘূর্ণিঝড়টি 225 কিলোমিটার বেগে কাতান্দুয়ানেস দ্বীপে আঘাত হানার পর লুজন দ্বীপ অতিক্রম করে। এর মধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 10 লাখ মানুষকে। এক সপ্তাহ আগে ফিলিপাইন্সে ঘূর্ণিঝড় মোলাভে আঘাত হানে, এতে 22 জনের মৃত্যু হয়। এ ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।